একটা গল্প পড়বো। গল্পের নাম কি? গল্পের টাইটেল হচ্ছে গল্পের শেষে। গলা ব্যথা করতেছে। এক, এবড়ো থেবড়ো কাঠের টুকরো দিয়ে তৈরি টেবিলটা। যারা টেবিলটায় তাস নিয়ে হুইস্ট খেলছে তারা মাঝে মধ্যে নিজেদের দিকে তাস টেনে আনতে অসুবিধায় পড়ছে। অমসৃণ টেবিলের উপর আটকে যাচ্ছে তাসগুলো। গায়ের জমা অবধি খুলে বসেছে সবাই। তবু গায়ের জামা অবধি খুলে বসেছে সবাই। তবু মুখের উপর বিন্দু বিন্দু ঘাম জমে গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওদিকে পশমের মোজা ও মোকাসিন পরে থাকলেও পাগুলো ঠান্ডায় যেন জমে অসাড় হয়ে যাচ্ছে। ছোট্ট এই কেবিন ঘরটার মেঝে আর মেঝের মাত্র গজ খানেক উপরে ঠিক এতটাই তাপমাত্রার প্রভেদ। লোহার পাত দিয়ে তৈরি ইউকন স্টোভটা গন গন করে জ্বলছে। তবু মাত্র 8 ফুট দূরে দরজার পাশে মেঝের একটু উপরে তাকে রাখা মাংসগুলো জমে একেবারে নিরেট হয়ে আছে। নিচের দিক থেকে দেওয়ালের 1/3 ছেড়ে কেবিনের দরজাটাও বরফ জমে আটকে আছে। শোবার বাঙ্কের পিছনে কেবিনের দেওয়ালের কাঠের গুঁড়ির ফাঁকে ফাঁকে সাদা বরফ জমে চকচক করছে। ওয়েল পেপারের নিচের দিকটায় ঘরের মানুষদের নির্গত নিঃশ্বাস বায়ু বরফ হয়ে জমে 1 ইঞ্চি পুরো আবরণ সৃষ্টি করেছে। বাজি ধরে হুইস্ট খেলা চলছে। যে জুটি হারবে তাকে এই ইউকনের 7 ফুট পুরো বরফ আর তুষারের স্তর ভেদ করে মাছ ধরার জন্য গর্তে খুঁড়তে হবে। মার্চ মাস পড়ে গেল, তবু এত ঠান্ডা। তাস ভাসতে ভাসতে বলে উঠল একজন, কি মনে হচ্ছে বব? তা -55 বা 60 ডিগ্রি তো হবে। তুমি কি বলো ডাক্তার? ডাক্তার মুখ ফিরিয়ে দরজার তলের দিকে একবার পরীক্ষামূলক দৃষ্টিতে তাকালো। 50-এর বেশি হবে না, 49 থেকে 50-এর মধ্যে। দরজাটার দিকে তাকাও, কতটা বরফ জমেছে দেখলেই বুঝতে পারবে। সেবার যখন -70-এ নেমে গিয়েছিল তাপমাত্রা, কম করে হলেও আরো 4 ইঞ্চি উঁচু অবধি বরফ জমেছিল। দরজায় বাইরে থেকে কে যেন ধাক্কা দিল। ডাক্তার হাত তুলে তাস বাজতে বাজতে বলল, কাম ইন। যে লোকটি ঘুরে ঢুকেছে বিশাল চেহারা, তার চওড়া কাঁধ, যাতে সুইডিশ। অবশ্য কান কাটা, কান ঢাকা। টুপিটা খুলে মুখে গোফদারি থেকে বরফ ঝেড়ে না ফেললে বোঝার উপায় থাকতো না সে কোন দেশের লোক। বরফের মুখোশে ঢাকা পড়ে গিয়েছিল সবকিছু। আগন্তুক বরফ ঝরে পরিষ্কার হতে হতে ওরা হাতের খেলা শেষ করে ফেললো। শুনেছি এখানে একজন ডাক্তার এসেছেন, উৎসুক ভাবে প্রশ্ন করলো লোকটি। আহ বিচলিত দৃষ্টিতে প্রত্যেকের দিকে একবার তাকালো সে। দীর্ঘকাল তীব্র যন্ত্রণা ভোগ করার চিহ্ন স্পষ্ট হয়ে ধরা পড়েছে তার রুক্ষ চোখে মুখে। আমি বহুদূর থেকে আসছি, হুয়াইয়োর ডান দিকের ফালি থেকে। আমি ডাক্তার। ব্যাপারটা কি? ডাক্তারের কথায় খেই ধরে লোকটা যেন একবার তার বাঁ হাতটা উঁচু করে ধরলো। বিভৎসভাবে ফুলে ধরেছে দ্রুত আঙ্গুলটা। কি করে এমন হলো তারই ও সংলগ্ন কাহিনীটা গড়গড় করে বলতে শুরু করে দিল সে। দেখি দেখি, আমায় দেখতে দাও গো আগে। অধৈর্য হয়ে বলল ডাক্তার। টেবিলের উপর হাতটা রাখো, এই যে এইভাবে। খুব আলতো করে সন্তর্পণে হাতটা রাখলো লোকটি, যেন টলটলে একটা ফোড়া এক্ষুনি ফেটে যাবার ভয় আছে। ধ্যাত, ধমকে ওঠে ডাক্তার। এতে ঘাবড়াবার কি হলো? 100 মাইল পথ তো পায়ে হেঁটে এসেছো সারাবার জন্যে। ভালো করে দেখো কি করছি, পরের বার নিজেই করে নিতে পারবে। একেবারে অপ্রত্যাশিত ভাবে রাখা হঠাৎ তার ডান হাতটা দিয়ে দায়ের মতো সুজোরে এক কোপ বসালো লোকটার স্ফীতকায় আঙ্গুলটার উপর। ত্রাসে যন্ত্রণায় চিৎকার করে উঠলো লোকটি। একটা বুনো জন্তুর মতো শোনালো চিৎকারটা। লোকটা সত্যিই বুনো জন্তুর মতো প্রায় লাফিয়ে পড়তে যাচ্ছিল ডাক্তারের ঘরে। এমন বিশ্রী রসিকতা সহ্য করা যায়? ব্যাস ব্যাস, ডাক্তারের তীক্ষ্ণ কর্তৃত্ব ব্যঞ্জক কণ্ঠস্বরকে নিরস্ত করলো। এখন কেমন লাগছে? ভালো না? লাগতেই হবে ভালো। পরের বার তুমি নিজেই নিজের চিকিৎসা করতে পারবে। কই স্ট্রদার্স, তাস দাও, এবার তোমাদের হারাবই। সুইডিশ লোকটির মুখে খুব ধীরে ধীরে স্বস্তির ছাপ ফুটে উঠলো। ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে সে। বাড়ি খাবার পর আঙুলের যন্ত্রণা চলে গেছে। বিস্মিত দৃষ্টিতে আঙুলটাকে পর্যবেক্ষণ লোকটি ধীরে ধীরে ভাঁজ করে আর খুলে দেখে পরখ করে রাখছে কিনা। এবং সে পকেটের মধ্যে হাত পুরে একটা সোনা ভর্তি থলে টেনে বের করলো। কত দেবো? ডাক্তার অধৈর্য হয়ে ঘাড় নাড়ে। কিছু না, আমি কি প্র্যাকটিস করছি নাকি? কই তোমার দান বব? লোকটি ভারী ভারী পা ফেলে এগিয়ে এলো। আবার লক্ষ্য করলো আঙ্গুলটাকে। তারপর সপ্রশংসা দৃষ্টিতে ডাক্তার দিকে তাকালো। খুব ভালো লোক তো আপনি। কি নাম আপনার? লিন্ডে। ডক্টর লিন্ডে। স্ট্রদার্স উত্তর দেয়, ডাক্তারকে বাড়তি হাঙ্গামা কুয়াবার হাত থেকে যেন বাঁচাতে চাইছে। দিনের অর্ধেকই তো কাবার হয়ে গেছে, আজকে রাতটা বরং এখানেই থেকে যাও। এক রাউন্ড খেলা শেষ হয়ে ডাক্তার তাস ভাসতে ভাসতে লোকটিকে বলল, এত ঠান্ডায় বেরোনো ঠিক হবে না। একটি বাড়তি বাঙ্ক আছে এখানে, শোবার কোনো অসুবিধে নেই। ডাক্তারের পাতলা ছিপছিপে চেহারা, খয়েরি চুল, শ্যামবর্ণ মুখে পাতলা ঠোঁট, একজন বলিষ্ঠ মানুষ, পরিষ্কারভাবে কামানো গালের চামড়া সুস্বাস্থ্যের পরিচয় বহন করছে। অত্যন্ত তৎপর তার
প্রতিটি গতিবিধি, তাস ভাবছে, বিলি করছে, একবারও এলোমেলো হতে দিচ্ছে না। কালো চোখ দুটোতে অন্তর্ভীতি দৃষ্টি, চোখে চোখ রেখে ছাড়া তাকায় না। রোগা কামনীয় হাত দুটো সদয় অস্থির, দেখলে মনে হয় সূক্ষ্ম কাজে পারদর্শী সে। হাত দুটো দিয়ে তাকালে তার শক্তিমত্তার পরিচয় পাওয়া যাবে। এবার আমাদের দান। শেষ বাতের মতো তাস টেনে নিল ডাক্তার। দেখা যাক কে হারে আর কে জেতে। কে জানে কার কপালে আজ গর্ত খোঁড়া আছে। আবার দরজায় করাঘাতের শব্দ। এবার খেপে যায় ডাক্তার। আজ আর দেখছি খেলা শেষ করা যাবে না। ইতোমধ্যে দরজা খুলে দিতে এক অপরিচিত ব্যক্তি ঘরে এসে ঢুকল। কি ব্যাপার বলে ফেলো। ডাক্তার আগন্তুকের উদ্দেশ্যে বললে, মাথার পিছনে এত ব্যথা করতেছে। আগন্তুক বৃথায় চেষ্টা করে তার বরফ জমা ঠোঁট আর চোয়াল ফাঁক করার। স্পষ্ট বোঝা যায় বেশ কয়েকদিন ধরে ও একটানা হেঁটেছে। গালের হাড় দুটোর কাছে চামড়াটা কালো হয়ে গেছে, বারবার তুষার ক্ষত সৃষ্টি হয়। বরফের একটা কঠিন আস্তরণে নাক থেকে চিবুক পর্যন্ত ঢাকা পড়ে গেছে। শুধু শ্বাস প্রশ্বাসের জন্য যা একটা ফুটো দেখা যাচ্ছে বরফের মধ্যে। এই ফুটোর মধ্যে দিয়ে ও খৈনি খেয়ে থুতু ফেলেছে। তামাক পাতার রস গড়িয়ে গড়িয়ে জমাট বেঁধে একটা খয়েরি রঙা ছুচলো দাড়ি তৈরি হয়ে গেছে। বোবার মতো লোকটি মাথা নাড়ে, চোখ দুটোয় কৌতুকের হাসি। বাকশক্তি ফিরে পাবার জন্য স্টোভটার কাছে গিয়ে এসে দাঁড়ায়। মুখের বরফটা গলিয়ে নেওয়া দরকার। বরফমুক্ত হওয়ার প্রক্রিয়াকে দ্রুততর করবার জন্য আঙুল দিয়ে খুঁটে আধ গলা বরফের কুচিগুলোকে টেনে ফেলে দেয়। বরফ কুচি স্টোভের উপর পড়া মাত্র ছ্যাক করে শব্দ হয়। আমার কিছুই হয়নি, শেষ পর্যন্ত লোকটি ঘোষণা করলো। তবে এখানে যদি কোনো ডাক্তার থাকে তো খুবই উপকার হবে। লিটল পেকোতে একজন লোক খুব অসুস্থ। আসলে একটা চিতাবাঘের সঙ্গে একেবারে হাতাহাতি লড়াই করতে হয়েছিল। নখের আছড়ে কামড়ে একেবারে শোচনীয় অবস্থা। কত দূরে? ডাক্তার লিন্ডে জানতে চাইলো। কত আর এই 100 মাইল হবে। কতদিন আগে হয়েছে? 3 দিন হলো। আস্তে আস্তে 3 দিন কেটে গেছে। অবস্থা কি খুবই খারাপ? কাঁধের হাড় সরে গেছে, পাজরার কয়েকটা হাড় তো নিশ্চয়ই ভেঙেছে, ডান হাতটাও ভাঙা, মুখটুকু বাদে সারা শরীর নখের আঁচড়ে ফালা ফালা, একেবারে হাড় অব্দি পৌঁছে গেছে। নেহাত উপায় নেই, তাই কয়েকটা ক্ষত আমরাই সেলাই করে দিয়েছি আর শিরাগুলো সুতো দিয়ে বেঁধে দিয়েছি। ইস, ব্যাস কম্ম সেরেছো। অবজ্ঞা ভরে বলে উঠল লিন্ডে। ক্ষতগুলো কোন জায়গার? পেটের? তার মানে যে অবস্থা করে রেখেছো বুঝতেই পারছি। মোটেই না, সেলাই করার আগে পোকা মারা ওষুধ দিয়ে জায়গাগুলো পুরো পরিষ্কার করেছি। সাময়িকভাবে একটা জোড়াতালি দেওয়া আর কি। লিনের সুতো ছাড়া আর কিছু তো ছিল না, তাও আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বচ্ছন্দে ধরে নিতে পারো ওর মৃত্যু অবধারিত। ক্রুব্ধ ডাক্তার তাস নাড়তে নাড়তে অভিমত প্রকাশ করে। মোটেই না, ও মরবার লোক নয়। জানে আমি ডাক্তার খুঁজতে এসেছি, যতক্ষণ তুমি গিয়ে পুচ্ছুচ্ছ ঠিক বেঁচে থাকবে। নিজেকেও মরতে দেবে না, আমি তো ওকে চিনি। ধর্মবিশ্বাস বনাম পচা ধরা ক্ষণ। রাতে বিদ্রুপ করলো। যাক গে, আমি এখানে ডাক্তারি করতে আসিনি, আর একটা মরা মানুষকে দেখতে যাওয়ার জন্য 100 মাইল পায়ে হেঁটে যাওয়ার কোনো ইচ্ছে নেই। মানুষটা মরেনি, তাই যেতেও আমার তোমার ইচ্ছে হবে। লিন্ডে ঘাড় নাড়ে। না, হ্যাঁ, বৃথায় তুমি এত দূর এসেছো, বরং রাত্রিটা এখানে কাটিয়ে যাও না। তোমাকে নিয়ে আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। তুমি ভাবছো কি করে যে আমি যাবই? লিন্ডে ভুরু কুচকে প্রশ্ন করে। উত্তরে টম যে বক্তৃতাটি ঝাড়ে সেটি তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তোমার যদি মনস্থির করতে 7 দিনও লাগে তবু না, পৌঁছানো পর্যন্ত ও মরবে না। তাছাড়া ওর পাশে ওর বউ আছে, চোখে তার এক ফোঁটা জল নেই, কোনো কান্নাকাটির বালাই নেই। তুমি না পৌঁছানো পর্যন্ত ওর বউ ওকে ঠিক বাঁচিয়ে রাখবে। দারুণ ভাব ওদের মধ্যে। তাছাড়া ওর বউয়ের মনের জোরও কিছু মাত্র কম নয়, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। লোকটা যদি দুর্বল হয়ে পড়ে, ওর বউই তখন নিজের প্রাণটা পুড়ে দেবে ওর দেহে, ঠিক বাঁচিয়ে রাখবে। অবশ্য ও যে ভেঙে পড়বে না সে বিষয়ে আমি বাজি ধরতেও রাজি। তুমিও নিশ্চিন্ত থাকতে পারো। আমি তোমায় চ্যালেঞ্জ করছি, তুমি পৌঁছে দেখবে ও ঠিক বেঁচে আছে। না যদি হয়, তুমি যার বাজি ধরবে ধরো, তার 3 গুণ ওজনের সোনা আমি তোমায় ফিরিয়ে দিব। তীরের ধারে আমার পুকুরের পাল অপেক্ষা করছে। 10 মিনিটের মধ্যে তোমার বেরিয়ে পড়া উচিত। যেতে 3 দিনের বেশি লাগবে না, কারণ আমার আসার সময় বরফ কেটে রাস্তা তৈরি হয়ে গেছে। আমি যাচ্ছি তাহলে, কুকুরগুলোকে দেখা দরকার। 10 মিনিট বাদে তুমি আসছো কিন্তু। টম টুপি টেনে ঢাকা দিয়ে হাতে পশমি দস্তানা গলিয়ে বেরিয়ে গেল। হতভাগা কথাকার। বন্ধ দরজার দিকে জ্বলন্ত দৃশ্যে তাকে চেঁচিয়ে উঠল লিন্ডে। এখন 2 নম্বর অঙ্ক, ঠিক আছে? সেদিন রাত্রে অন্ধকার ঘনিয়ে আসার বেশ কিছুক্ষণ পরে টমডো আর লিন্ডে তাদের ছাউনি ফেললো। 25 মাইল পিছনে ফেলে এসেছে তারা। ছাউনিটা সাদাসিধে হলেও যথোপযুক্ত। বরফের উপর আগুন জ্বলছে। তার পাশে স্প্রুশের ডাল দিয়ে তৈরি মাদুরের একক সজ্জার উপরে বিছানাও হয়েছে ওদের লোমশ কম্বল দুটো। সজ্জার পিছনে তেরছা করে খাটানো ক্যানভাসের টুকরোটা তাপ প্রতিফলিত করবে। ডগ কুকুরদের খেতে দিয়ে বরফ আর জ্বালানি কুটকার টুকরো করলো। লিন্ডে হাঁটু গেড়ে রাখতে বসেছিল। তুষারক্ষত হওয়ায় গাল দুটো খুব জ্বালা করছে। পেট ভরে খেয়ে তারা পাইপ ধরালো। তারপর আগুনের সামনে মোকাসিন জুতো
শুকোতে গল্প গুজব হলো খানিকটা। শোয়া মাত্র গভীর ঘুমে তলিয়ে গেল দুজনে। ক্লান্ত সুস্থ মানুষের পক্ষে এটাই স্বাভাবিক। সকালে উঠে দেখা গেল অস্বাভাবিক শৈত্যপ্রবাহের ছেদ পড়েছে। লিন্ডের আন্দাজ মতো তাপমাত্রা এখন হিমাঙ্কের 15 ডিগ্রি নিচে। আরো কমে আসবে ঠান্ডা। দল চিন্তিত হয়ে পড়ে। আজই ওদের ক্যানিয়নে পৌঁছবার কথা। দুশ্চিন্তার কারণ বুঝিয়ে বলে বসন্তকাল এসে গেলে বরফ গলে ক্যানিয়নের মাঝ দিয়ে জল বইতে শুরু করবে। ক্যানিয়নের দেওয়ালগুলো উচ্চতা শত শত সহস্র ফুট। আরোহণ হয়তো করা যাবে, কিন্তু চলার গতি হবে মন্থর। সেদিন সন্ধ্যায় অন্ধকারাচ্ছন্ন ভীতিপ্রদ গিরিখাতের মধ্যে সুরক্ষিতভাবে ছাউনিটা ফেলার পর পাইপ ধরিয়ে বসে দুজনের মধ্যে কথা হচ্ছে। বড্ড গরম পড়ে গেছে। দুজনেরই মতে তাপমাত্রা এখন শূন্যের উপরে। গত 6 মাসের মধ্যে এই প্রথম। এত উত্তরের দিকে চিতাবাঘ দেখা যায় বলে কেউ এখনো শুনি। ডবলে চলে। রকির ভাষায় জন্তুটার নাম কাউগার। আমি কিন্তু আমাদের দেশে অরিগনের কারি প্রদেশে এরকম কিন্তু জন্তু অনেক শিকার করেছি। যে যাই হোক, যদি বাঘ বলেও ধরে নি, এত বড় বাঘ আমি জীবনে কখনো দেখি নাই। একেবারে রাক্ষসের চেহারা। কি করে যে নিজেদের অঞ্চল ছেড়ে এত দূরে এসে পড়লো সেটা একটা প্রশ্ন। লিন্ডে কোনো মন্তব্য করলো না। দুটো কাঠির মাথায় রাখা তার মোকাসিন থেকে বাষ্প উঠছে। চতুর্দিকে কারোর নজর নেই। শেখবার জন্য উল্টেও দেয়নি। কুকুরগুলো কুণ্ডলি পাকিয়ে এক একটা লোমের ঢেলার মতো বরফে শুয়ে ঘুমোচ্ছে। হঠাৎ চটপটে করে একটা জ্বলন্ত কাঠ ফাটার শব্দে এতক্ষণের গভীর নীরবতা যেন আরো স্পষ্ট হয়ে ধরা পড়লো। ঘুম ভেঙে চমকে উঠে বসে ডয়ের দিকে তাকালো লিন্ডে। ডর ঘাড় নেচে লিন্ডের দিকে চাইলো। দুজনেই কান খাড়া করে শুনছে। অনেক দূর থেকে ভেসে আসা একটা স্পষ্ট কলরব ক্রমশ প্রচন্ড গর্জন হয়ে ওঠে। গর্জন ক্রমশ নিকটবর্তী হয়। ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। পাহাড়ের শিখরে শিখরে ক্যানিয়নের গহ্বরে গহ্বরে নেচে নেচে বেড়ায়। অরণ্য ভূমি এবং গিরিখাতের ফাটলের মধ্যে গজানো স্বল্প সংখ্যক পাইন গাছগুলো তার দাপটে মাথা নত করে। ওরা বুঝতে পারে তীব্র বেগে উষ্ণ বাতাস বইছে। ঘূর্ণিঝড় উঠছে। অগ্নিকুণ্ড থেকে ফুলকির ফোয়ারা ছড়িয়ে পড়ছে। গুড়গুলো ঘুম ভেঙে উঠে সামনের পায়ে খোল রেখে বসেছে। হিমশীতল নাকগুলো আকাশের দিকে উঁচু করে হু হু শব্দে নেকড়ের মতো একটানা ডাক ছাড়ছে। এবার চিনুক ধরতে হবে। বলল, তার মানে নদীর পাশের রাস্তা তো? হ্যাঁ, পাহাড়ি পথে 1 মাইল পেরোনো অনেক সহজ। প্রায় মিনিট খানেক লিন্ডেকে ভালো মতো লক্ষ্য করার পর বাতাসের গর্জনের উপর গলা চড়িয়ে পরীক্ষামূলকভাবে বলল, এ পর্যন্ত আমরা 15 ঘন্টা হেঁটেছি। আবার একটু অপেক্ষা করে পর্যন্ত শেষ পর্যন্ত বলেই ফেলে। কি মনে হচ্ছে ডাক্তার, পারবে তো শেষ পর্যন্ত? উত্তর হিসেবে লিন্ডা তার পাইপের আগুন ধীরে নিভিয়ে দিল। ভিজে মোকাসিন গুলো টেনে নিয়ে শুরু করে দিল পড়তে। কয়েক মিনিটের মধ্যে দুজনে মিলে প্রচন্ড বাতাসের দাপট অগ্রাহ্য করে কুকুরদের তৈরি করে নিল লাগাম তরিয়ে। ছাউনি গুটিয়ে লোমশ কম্বল আর রান্নার সাজ সরঞ্জাম গুলো স্টোভের পিঠে বাঁধা হলো। অন্ধকারের মধ্যে এবার যাত্রা শুরু করলো এরা। প্রায় 1 সপ্তাহ আগে এই পথ দিয়ে ডয় এসেছে। সারা রাত ধরে গর্জনে মুখরিত হয়ে রইল চিনুক। ক্লান্ত কুকুরগুলোকে যেমন তাড়িয়ে নিয়ে যেতে হয়েছে, তেমনি নিজেদের দেহের অবশ মাংসপেশিগুলোকেও সচল রাখার জন্য কম মেহনত করতে হয়নি। আরো 12 ঘন্টা হাঁটার পর প্রাতরাশ সারবার জন্য এরা থামলো। এক নাগাড়ে 27 ঘন্টা হেঁটেছে। বেশ কয়েক পাউন্ড বেকন দিয়ে ভাজা হরিণের মাংস গলাধকরণ করার পর বলল, এবার 1 ঘন্টা ঘুম। সুমিকে 2 ঘন্টা ঘুমাবার সুযোগ দিল নিজে সাহস করে চোখের পাতা এক করতে পারেনি। কোমল বরফের স্তরের উপর আঙ্গুলের আঁচড় কেটে সময় কাটিয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছে বরফের স্তরের উচ্চতা ক্রমশ কমে আসছে। 2 ঘন্টার মধ্যে 3 ইঞ্চি নিচে নেমে গেছে। প্রশান্ত বাতাসে কণ্ঠস্বর ছাপিয়ে অস্পষ্ট হয়ে অথচ খুব কাছ থেকে কানে আসছে অলক্ষে প্রবাহিত জলস্রোতের শব্দ। অগুন্তি জলধারা স্পষ্ট। লিটল পেকো নদী বরফের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। লিন্ডার কাঁধে হাত রেখে তাকে জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। ডাক্তার, ও ডাক্তার, একটু চেষ্টা করে দেখো। ঠিক আর একটু হাঁটতে পারবে? নিশ্চয়ই পারবে। নিদ্রায় ভারী চোখের পাতার তলায় ডক্টরের ক্লান্তকালো চোখ দুটো একবার সারা দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। ডাক্তার শুনছো? নখের আঁচড়ে একেবারে ছিঁড়ে খুঁড়ে পড়ে আছে রকি। আগেই তো বলেছি কোনো রকমে আমি ওর পেট সেলাই করেছি ডাক্তার। আবার ডাক্তারের চোখ দুটো বুঝে আসতেই ঢাকানে দেয়। শুনছো ডাক্তার? আরেকটু হাঁটতে পারবে কি? শুনতে পাচ্ছ কি বলছে? আরেকটু হাঁটতে পারবে না? লাথি মেরে ক্লান্ত কুকুরগুলোর ঘুম ভাঙানো মাত্র সব কাটা দাঁত খিচিয়ে গড়গড় করে ওঠে। এখন আর মন্থর গতিতে এগোচ্ছে। ঘন্টা পিছু 2 মাইলের বেশি নয়। সুযোগ পেলে কুকুরগুলো ভিজে তুষের উপর শুয়ে পড়ছে। আর 20 মাইল এগুলো গিরি খেতে পৌঁছে যাবো, ওটাও উৎসাহ দেয়। তারপর আর বরফের হাঙ্গামা নেই। আমরা পরের উপরে উঠে আসবো। ওখান থেকে 10 মাইল গেলেই রকিদের শিবির। বলতে গেলে তো পৌঁছেই গেছি। রকের একটা ব্যবস্থা করে ফেরবার সময় তুমি নৌকায় চড়েই আসতে পারবে। একদিনে ফিরে আসবে। তুষারের উপর পায়ে হাঁটা কিন্তু ক্রমশই দূর হয়ে উঠছে। জমাট নদীর কিনারা থেকে খসে খসে পড়ছে বরফের চাঙড়, আর যেখান থেকে খসে পড়ছে না সেখানে জলস্রোত বয়ে যাচ্ছে। জলের মধ্যে ছপছপ করে পা ভিজিয়ে এগোতে হচ্ছে ওদের। কুলকুল শব্দে বয়ে চলেছে লিটল পেকো। চারধারেই বরফের উপর ফাটল আর গর্ত দেখা দিচ্ছে। এখন এক একটা মাইল হাঁটা সমতলে 10 মাইল হাঁটার সমান। স্লেজের উপর চড়ে বসে ডাক্তার, জিরিয়ে নাও একটু। আহ্বান জানালো। প্রত্যুত্তরে কালো চোখের জ্বলন্ত চাউনি তাকে আর দ্বিতীয়বার অনুরোধ করার সুযোগ দিল না। দুপুর না হতে আসন্ন অমঙ্গলের কথা স্পষ্ট টের পেল। নদীর তুষার আবৃত বুকের উপর দাঁড়িয়ে ওরা স্পষ্ট টের পাচ্ছে যে অন্তঃশৈলা খড় জলস্রোতের সঙ্গে ভেসে আসা তুষারে চাঙড়গুলো গুম গুম শব্দে আঘাত হানছে। শঙ্কাপীড়িত কুকুরগুলো নাকে কাটতে শুরু করে দিয়েছে। পাড়ের উপর উঠে আসতে চাইছে তারা। বোঝা যাচ্ছে যে সামনে নদীর বুকের উপর দিয়ে জল বইছে। ডবল শুরু করলে এক্ষুনি কোথাও না কোথাও জলস্রোত বাধা পড়বে। আর অমনি 100 মিনিটে 100 ফিট লাফিয়ে উঠবে নদীর জল। উপরে ওঠার একটা পথ পেলে সঙ্গে সঙ্গে উঠে যাওয়া উচিত। এসে এসে আর দেরি নাই, ভেবে দেখো। এমনিতেই এই এই ইউ কোনো সপ্তাহের পর সপ্তাহ কেমন জমাট বেঁধে পড়ে থাকে। ক্যানিয়নের এই অংশটা অত্যন্ত সংকীর্ণ। দুপাশে বিশাল দেওয়াল এত খাড়া যে উপরে ওঠার কোনো উপায় নেই। বাধ্য হয়ে ওরা নদীর বুক ধরে এগিয়ে চলল। তারপর সাহসে নেমে বিপর্যয়। অভিযাত্রী দলটির মধ্যে ঠিক মধ্যবর্তী অংশের পায়ের তলায় জমাট বরফ শব্দে বিস্ফোরিত হলো। দড়িবাঁধা সারিবদ্ধ কুকুরদের মধ্যে মাঝখানে দুটো
দুটো পড়ে গেল বরফ ভাঙা গর্তে। ডুবন্ত কুকুর দুটোকে ভাসিয়ে নিয়ে গেল জলের তীব্র প্রবাহ, আর সেই সঙ্গে দড়িতে টান পড়ে সামনের কুকুরটাকে পিছনে টেনে টেনে গর্তের মধ্যে ফেলে দিল। ডুবন্ত কুকুর তিনটের আকর্ষণ ক্রন্দনরত পিছনে কুকুর দুটোকেও ক্রমশ গর্তের দিকে টেনে আনলো। ওরা দুজনে প্রাণপণ শক্তিতে স্লেজ গাড়িটাকে চেপে ধরেছে, কিন্তু আটকাতে পারছে না, ওদেরও টেনে নিয়ে চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেছে ব্যাপারটা। চোখেতে ছড়ির এক কোপে স্লেজে বাঁধা কুকুরটার দড়ি কেটে দিল মুহূর্তের মধ্যে কুকুরটা ঘুমড়ি খেয়ে পড়ে গর্তের ভিতরে অদৃশ্য হয়ে গেল। এবার দুজনে মিলে স্লেজটাকে টেনে এনে পাড়ের উপর একটা ফাটলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর চোখের সামনে দেখলো বরফের উপরের স্তর ভেঙে এক নাগারে পড়ছে চাই চাই বরফ। মাংস আর শোবার লোমলা কম্বলগুলো শুধু গাঁঠরি বেঁধে নিয়ে স্লেজটাকে ওরা পরিত্যাগ করলো। লিন্ডে চাইনি সবচেয়ে ভারী বোঝাটা বহন করুক, কিন্তু ডয়ের জেদি বজায় থাকলো। ভুলে যেও না, ওখানে পৌঁছেই তোমাকে কাজে হাত লাগাতে হবে। চলো চলো। দুপুরে একটার সময় রান্না শুরু করে যখন উপরে এসে উঠলো, তখন রাত 8টা। সমতল ভূমিতে পা দিয়ে দুজনে লুটিয়ে পড়ে জমির উপর একটি ঘন্টা শুধু শুয়ে কাটিয়ে দিল। তারপর আগুন জ্বাললো, কফি তৈরি হলো, প্রচুর পরিমাণে মাংস গলাধকরণ করলো। অবশ্য প্রথমে লিন্ডে দুজনের বোচকা দুটো হাতে তুলে পরীক্ষা করে দেখেছে যে ড এটা তার চেয়ে 2 গুণ ভারী। সত্যি তুমি লোহার মানুষ ড, ডাক্তার প্রশংসা পৌঁছবো। আমাকে বলছো? দূর দূর, দাঁড়াও না, রকির সঙ্গে আগে দেখা হোক। খাঁটি ইস্পাত দিয়ে তৈরি, কিন্তু প্ল্যাটিনাম বা সোনা, যা খুশি বলতে পারো। আমি পর্বতারোহী, কিন্তু তবুও আমাকেও হেসে খেলে কাবু করে দেয়। দেশে থাকতে কারি প্রদেশে যখন ভাল্লুক শিকারে যেতাম, আমার সঙ্গীদের ছুটিয়ে নাজেহাল করে ছেড়ে দিতাম। প্রথম যেদিন ওখানে এসে রকির সঙ্গে ভাল্লুক শিকারে বেরোই, পাথায় বদমাইশি চাকর, ভাবলাম ওকে একটু শিক্ষা দেওয়া যায়, যাতে শেকড় ঢিলে দিয়ে কুকুরগুলোকে ছড়াতে শুরু করলাম। একটু পর দেখি রকিও এসে হাজির হয়েছে। কত আর ছুটবি ভাবে, আবার ঢিলে দিলাম শিখে। এবার 1 ঘন্টা ছোটার পরে দেখি যথারীতি আমার পেছনেই রয়েছে রেখে। বোকা বনে গিয়ে বললেন, এবার তুমি বরং আমার সামনে সামনে পথ দিয়ে খেয়ে নিয়ে চলো। রকি পথ দেখে এগোতে শুরু করে দিল। সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত ওর সঙ্গ ছাড়িনি, কিন্তু সত্যি বলছি, ভাল্লুকের দেখা না পাওয়া পর্যন্ত নাকানি চোবানি খাইয়েছিল।